এবার লালমনিরহাটের হাতীবান্ধা ও সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগ, দায়ী ব্যক্তির গ্রেফতার দাবিতে বিক্ষোভ। ধর্ষণের ঘটনা ঘটছে, এই ধর্ষণকারী আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। আসিয়ার জানাজা শেষ হলো, এরপরে আজকে রাতটা পার হয় নাই, তার মধ্যে আরেকটা শিশুর এই অবস্থা। দুদফা জানাজা শেষে মাগুরায় দাফন করা হলো শিশু আসিয়াকে। বিচারের দাবিতে মশাল ও কফিন মিছিল। উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আইন উপদেষ্টার আশ্বাসের পরও মেলেনি প্রতিকার, হতবাক স্বজন আর আইনজীবীরা। আমরা পিপিরা যদি চিল্লায় গলা ফাটাই দিই, এটাতে কোনো কিছু যায় আসে না। বিচারককেও একটু সচেতন হতে হবে, ঘরে যারা মা বোনরা আছে তাদেরকেও একটু সচেতন হবে, আমাদের জনগণকে সচেতন হতে হবে। 5টি সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে এখনই মতামত জানাবে না বিএনপি, জামাত সহ বেশ কিছু দল। টিক চিহ্নের সিদ্ধান্ত জানাতে অনীহা, আলোচনার জন্য সময় চান নেতারা। চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। ধানমন্ডিতে জানাজা শেষে আজই দাফন করা হবে আজিমপুরে। আর ওনার জানাজা হবে আগামীকালকে বাদ জুমা ঈদগাহ মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মসজিদে, এবং দাফন হবে হলো আজিমপুর কবরস্থানে। আমার মা বাবার কবর, আমার দাদির কবর, ওই কবরের উপরেই ওনার দাফন হবে ইনশাআল্লাহ। 4 দিনের ব্যস্ত সফরসূচি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যাবেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। ক্রিপ্টোকারেন্সি ঘিরে প্রতারণা, নকল ওয়েবসাইটে বিনিয়োগ করে সর্বশান্ত অনেকে। অর্থ পাচারেও ব্যবহার হচ্ছে সব ডিজিটাল মুদ্রা। এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পাচারের অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয়। আরব বিশ্বের চাপে গাজা ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের বিতাড়িত করার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের, স্বাগত জানালো মিশর। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লালমনিরহাট, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে 2 শিশুকে ধর্ষণ ও 1 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। লালমনিরহাটের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শিশু ধর্ষণ চেষ্টার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। এদিকে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার বাদীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে জামিনে ছাড়া পাওয়া আসামির বিরুদ্ধে। এ নিয়ে হট্টগোল হয় থানায়। লালমনিরহাটের হাতীবান্ধায় বৃহস্পতিবার বিকেলে বাড়িতে একাই ছিল 7 বছর বয়সী শিশুটি। পরিবারের অভিযোগ, এই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে জহুরুল মোল্লা সাগর নামে এক শ্রমিক। ভুক্তভোগীর চিৎকারে তার মা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। নির্যাতনের শিকার শিশুটিকে নেওয়া হয় সদর হাসপাতালে। অভিযুক্ত সাগরসহ কয়েকজন শ্রমিক সম্প্রতি বরিশাল থেকে হাতীবান্ধায় আসে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করতে। পরিবারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে অভিযুক্তকে। চিল্লাচিল্লির পরে ওই ছেলেটাকে ধরা হয়েছে, ধরা ছেলেটা ক্যাম্পে ভিকটিমকে আমরা প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা পাঠাই এবং সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হসপিটালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাড়ির পাশের এক মুদি দোকানদারের বিরুদ্ধে। স্বজনরা জানায়, বৃহস্পতিবার দোকানে মশার কয়েল কিনতে গেলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম। এই খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। শিশুটিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো।
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। পরিবার জানায় রোববার নির্যাতনের ঘটনা ঘটে, কিন্তু ভয়ভীতি দেখানোর কারণে শিশুটি বাড়িতে কিছু জানায়নি। পরে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা করে পরিবার। আলিমের ছেলে দর্শন করে আমি গায়ের ময়মুর ডাকছি, তারা বলে আগে এই হাসপাতাল চিকিৎসা করে নিয়ে হেরা, তারপরে সঠিক বিচার তোমাকে দিব। আমি এটা সাসপেন্ড হয়েছে আজকে, ওর বাবাকে ওই মনসুর মেডিকেল থেকে এনে এদিকে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় এক আসামি জামিনে মুক্তি পাওয়ার পর মামলার বাদীকে ব্ল্যাকমেইল করছে এমন অভিযোগে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে সদর থানা এলাকা। পরিবারের অভিযোগ, মাস 6 আগে 9 বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করে বাইজিৎ নামে এক যুবক। ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় 3 জনকে আসামি করে মামলা হয়। বাইজিৎ জামিনে ছাড়া পাওয়ার পর থেকে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষ থানায় বসে। অভিযোগ, এ সময় এসআই সুজয় কুমার ধর্ষণ মামলার আসামিদের পক্ষ নেন। খবর পেয়ে সেখানে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তাদের উপর চড়াও হন সুজয়। পরে ছাত্র জনতা থানা ঘেরাও করে। আমরা জানি ধর্ষণ মামলার কোনো মীমাংসা হয় না, কিন্তু আমরা এখানে এসে দেখি এসআই সাহেব ধর্ষককে নিয়ে মীমাংসায় বসেছে। আমরা জানি আইন অনুযায়ী এটা হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান পুলিশ সুপার। পরে প্রত্যাহার করা হয় 2 পুলিশ সদস্যকে, গ্রেফতার করা হয় 2 জনকে। যে পুলিশ সদস্যের বিরুদ্ধে কমপ্লেইন ছিল সেই পুলিশ থানায় সংযুক্ত, তাকে আপনারা মেহেরপুরে আর কাজে কর্মরত দেখতে পাবেন না। দর্শকের বাবা সহ যারা রেসপন্সিবল, যাদেরকে আপনারা অ্যারেস্ট করতে বলছিলেন জামিনে মুক্ত, তাদেরকে রি-অ্যারেস্ট করার জন্য আমাদের টিম বাইরে আছে। পুলিশ সুপারের আশ্বাসে গভীর রাতে থানা থেকে সরে যায় ছাত্র জনতা। জাহিদ হাসান, যমুনা নিউজ। 2 দফা জানাজা শেষে দাফন করা হলো মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়াকে। বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরায়। নোমানি মাঠ ও নিজ বাড়ি জারিয়ায় জানাজার পর চিরনিদ্রায় শায়িত করা হয় আসিয়াকে। জানাজায় অংশ নেওয়া প্রত্যেকে আসিয়ার আত্মার মাগফিরাত কামনা পাশাপাশি চান ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি। ঘরের মেয়ে আবারও ফিরল ঘরে। পার্থক্য শুধু লাল টুকটুকে জামার বদলে এবার তার গায়ে জড়ানো সাদা কাফনের কাপড়। যার আরোগ্য কামনায় প্রার্থনা করেছিল গোটা দেশবাসী, সেই শিশু আসিয়া চলে গেল সবাইকে কাঁদিয়ে। তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে। শেষবারের মতো আসিয়াকে দেখতে ঢল নামে হাজারো মানুষের। নোমানি মাঠে প্রথম জানাজায় অংশ নেয় স্থানীয়রা। এরপর আসিয়ার গ্রামের বাড়ি জারিয়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিদায় জানায় শিশুটিকে। পরে সোনাইকুণ্ডি সম্মিলিত ঈদগাহ কবরস্থানে দাফন করা হয় তাকে। সেখানে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। ধর্ষক এবং খুনি একই সাথে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের সবাইকে গ্রেফতার করেছে এবং আপনারা জানেন যে 90 দিনের মধ্যেই পুরো বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আসিয়ার মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর পর নান্দোয়ালি গ্রামে ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মাগুরা যেতে চাই আমার সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলের কাছে। তিনি আছেন নোমানি ময়দানে। উজ্জ্বল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাতের উত্তেজনার পর এখন আসিয়ার গ্রামের বাড়ি এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে রাতেই শিশুটির দাফন সম্পন্ন হয় তার গ্রামের বাড়ি। এর আগে নোমানি ময়দানে সন্ধ্যা 7টায় প্রথম তার নামাজের জানাজা হয়। সেই জানাজার পরপরই কিন্তু বিক্ষুব্ধ জনতা আসামিদের অর্থাৎ শিশুটির বোনের শ্বশুর বাড়িতে হামলা চালায়। সেখানে কিন্তু তারা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। আর এই মুহূর্তে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক।
আর এর আগে কিন্তু শিশুটিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সন্ধ্যা 6:30টায় শিশুটির লাশ নিয়ে আসে মাগুরা স্টেডিয়ামে। সেখান থেকে গিয়ে 7টায় প্রথম নামাজে জানাজা হয় মাগুরা স্টেডিয়ামে। সেখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গ্রামের বাড়ি সেখানে কিন্তু এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আর একটা বিষয় সবাই বলছে যে এই যে যারা আসামি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন খুব দ্রুত বিচার হয়, আর এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাদের হয়, যাতে আর কখনো কোনো এরকম কোনো শিশুর সাথে যাতে আর এরকম কোনো ঘটনা না ঘটে। ধন্যবাদ উজ্জ্বল। দর্শক, উজ্জ্বল জানাচ্ছিলেন আসিয়ার গ্রামের পরিস্থিতি এখনকার। এর আগে রাজধানীর সিএমএইচ হাসপাতালে আসিয়ার মৃত্যু হয়। সাথে সাথেই সারা দেশে নেমে আসে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই ছুটে যান হাসপাতালে। সেখানে হতভাগ্যের মা সন্তানের হত্যার বিচার দাবি করেন। মাগুরায় পাশবিকতার শিকার শিশুটির বাঁচার সম্ভাবনা কম, তা জানা ছিল সবারই। তারপরও অলৌকিকের আশায় ছিল গোটা জাতি। কিন্তু সেই প্রার্থনা আর চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার দুপুরে পৃথিবী ছেড়ে চলে গেল সে। 6 মার্চ থেকে চোখের ঘুম হারাম পুরো পরিবারের। শুধু হৃদস্পন্দন চলা মেয়েকে নিয়ে মাগুরা থেকে ঢাকা মেডিকেল, সেখান থেকে সিএমএইচে ছুটতে হয়েছে তাদের। তারপরও বাঁচানো গেল না প্রিয় কন্যাকে। অশ্রুসিক্ত মায়ের এখন একটাই দাবি, ন্যায় বিচার। ঘটনার দিন ওরা আবার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলে ওরা আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তাই কইয়া দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওইরকম ঘটনা ঘটিছে। বড় মায়ের ইচ্ছে হলো তো মায়ের আলাদা করে থুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে, তুই উনি পলাইছে ওই মহিলা। পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে, আন্টি যেটা বললেন, ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়। যারা এই আসিয়ার হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই। মাগুরা সরকারি হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল 7 দিনে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন 4 হাসপাতালের শতাধিক চিকিৎসক। শিশুটির মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে সিএমএইচে আসেন অনেকে। অন্তর্বর্তীকালীন সরকার বলি, বাংলাদেশের যেই সরকারে আসুক তার কথাই বলি না কেন, মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব, আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয়, বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা, নিহত আমাদের বোন আসিয়ার, তার দাফন হওয়ার আগেই এই খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। ফুলের মতো পবিত্র এই শিশুর অকালে ঝরে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে। ময়নাতদন্ত শেষে শিশুটির নিথর দেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান মাগুরার শ্রীপুর উপজেলায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শিশু আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল ও কফিন মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভিসি চত্বরে হয়েছে গায়েবানা জানাজা। এসব প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
সারি সারি মুখ, মশাল হাতে প্রতিবাদ মুখর স্লোগানে স্লোগানে। শিশু আসিয়ার মৃত্যুতে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের করে বিক্ষোভ মিছিল। বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে এতে অংশ নেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় ভিসি চত্বরে অনুষ্ঠিত হয় গায়েবেয়ানা জানাজা। প্রতিবাদের এই মিছিলে যোগ দেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আসিয়া ধর্ষণে অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি করেন তিনি। দ্রুততম সময়ে বিচার হবে, ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে এবং এই শিশুটির জন্য আমাদের পুরো জাতি, পুরো দেশ দোয়া করছে। একই সময় রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল বের হয়। স্লোগানে স্লোগানে মিছিলটি প্রদক্ষিণ করে গোটা ক্যাম্পাস। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে তখন কফিন মিছিলে জড়ো হন শিক্ষার্থীরা। আমরা যে আন্দোলনটা করছি সেটার সাথে আপনারা একাত্মতা পোষণ করুন এবং আমাদের আসিয়ার জন্য আপনারা সবাই দোয়া করুন। 3 দিন 4 দিনের মধ্যে ফাঁসি দেখতে চাই, তাদের জনসম্মুখে নিয়ে এসে ফাঁসি দেওয়া হোক। ধর্ষকের মৃত্যুদণ্ড দেখতে চাই, এর বাইরে আমরা কোনো পদক্ষেপ দেখতে চাই না। আমরা শুধুমাত্র মৃত্যুদণ্ড দেখতে চাই। আরো অনেক আসিয়া আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু এগুলো কখনো খবরের কাগজের পাতায় আসে না। সংক্ষিপ্ত সমাবেশ থেকে শিক্ষার্থীরা ধর্ষণের আইন পরিবর্তনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাগুরার শিশু ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। রাজশাহীতে ধর্ষণের সাথে জড়িত আসামিদের 48 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়ার আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 8টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে এই দাবিতে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। চট্টগ্রামে আসিয়ার গায়েবানা জানাজা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কার্যকরের পাশাপাশি দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয় এই জমায়েত থেকে। আসিয়ার শোকে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেয়। ঘটনায় জড়িত অভিযুক্তদের সর্বোচ্চ সাজা এবং দেশে নারী ও শিশু নির্যাতন রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার চেষ্টা মামলার বিচার কাজ আগামী 7 দিনের মধ্যে শুরু হবে। এর পরবর্তী 7 দিনের মধ্যে বিচার কাজও শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার আইন উপদেষ্টা জানিয়েছেন, আসিয়া ধর্ষণ ঘটনার ডিএনএ রিপোর্ট 5 দিনের মধ্যে পাওয়া যাবে আর মামলার বিচার শুরু হবে 7 দিনের মধ্যে। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। দেশজুড়ে একদিকে ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ উঠেছে, অন্যদিকে দিনাজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক শিশু ধর্ষক বেরিয়ে গেছে জামিনে। এ নিয়ে ক্ষোভ ও শঙ্কার কথা জানিয়েছে শিশুটির পরিবার। তবে আইন উপদেষ্টা ধর্ষক সাইফুলের জামিন বাতিলের কথা জানালেও এ সংক্রান্ত কোনো নথি হাতে পাননি বলে জানান দিনাজপুরের সংশ্লিষ্ট আদালতের পিপি ও পুলিশ। দিনাজপুর থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। সাংবাদিক দেখে ভিকটিম পরিবারটির বাড়ির সামনে হইচই শুরু করে বেশ কয়েকজন প্রতিবেশী। পরে জানা যায় এরা এসেছেন আসামি সাইফুলের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে শাসাতে। যদিও এ সময় সাইফুলকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। কথা হয় শিশুটির বাবার সঙ্গে, জানান আসামির জামিন নতুন করে আতঙ্ক তৈরি করেছে পরিবারটিতে। মেয়ের জীবন ধ্বংস করা আসামি ঘুরছে চোখের সামনে, এ দৃশ্য মানবেন কিভাবে এই বাবা? কিভাবে জামিন পাইল? সাজাপত্র আসামি, তার যাবজ্জীবন হয়েছে। সে ঘুরে বেড়াচ্ছে ওপেনে, বাজারে বাড়িতে ওপেন ঘুরে বেড়াচ্ছে।
এটা কিভাবে সম্ভব? জানান ৫-৬ বছর বয়সে পাশবিক নির্যাতনের শিকার শিশুটির বয়স এখন ১৫, কিন্তু শারীরিক নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে পড়াশোনা। স্কুলে যায় না, তার সমস্যার কারণে সে এখনো পেশাব ধরে রাখতে পারে না। পেশাব চলাচলি করলে পেশাব ঝরে, এই জন্য স্কুলে পাঠাই না। ২০১৬ সালে মেয়ের ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করেন তার বাবা। প্রায় ৬ বছর পর ২০২২ সালে আসামি সাইফুলের যাবজ্জীবন সাজা দেন দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। ৮ বছর ৩ মাস কারাভোগের পর চলতি বছরের ২৮ জানুয়ারি আসামি সাইফুলকে জামিন দেন উচ্চ আদালত, যেখানে সাইফুলকে টানা দীর্ঘদিন কারাবাস বলে উল্লেখ করা হয়। যদিও ২০২০ সালের এক রায়ে যাবজ্জীবন মানে ৩০ বছর বলে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাইফুলের জামিনে ক্ষুব্ধ স্বয়ং পিপি নিজেই। শুধু আমরা পিপিরা যদি চিল্লায় গলা ফাটাই দিই, এটাতে কোনো কিছু যায় আসে না। বিচারককেও একটু সচেতন হতে হবে, ঘরে যারা মা বোনরা আছে তাদেরকে একটু সচেতন হবে, আমাদের জনগণকে সচেতন হতে হবে। বর্তমান ধর্ষণটা এত বেশি বেড়ে গেছে যে মানে এটা বলা যায় না, ঘরে ঘরেই ধর্ষণ হচ্ছে। ভিকটিম শিশুটিকে ঘটনার পর থেকে আইনি সহায়তা দিয়ে আসছে স্থানীয় একটি বেসরকারি সংস্থা। আসামির জামিনে উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। একটা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি তার কিভাবে জামিন হতে পারে, এটা কিন্তু আমরাও মানে খুবই একটা বিচলিত অবস্থার মধ্যে পড়ে গেলাম। এবং এটা হলো যে আসলে কমিউনিটির ব্যাপার, তো তারা তো একটা গ্রামে থাকে, গ্রামের মানুষ। যখন এই নিউজটা তারা পেয়েছে তারা তো মানে ভীষণ উৎকণ্ঠিত এবং তারা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আসামি সাইফুলের জামিন বাতিলের কোনো নথি পাননি আইনজীবী ও পুলিশ। তবে ভিকটিম পরিবারটির নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সচেষ্ট আছে বলে জানান কর্মকর্তারা। আর আইন সংশোধনের মাধ্যমে এসব ক্ষেত্রে আসামি জামিনের বিধান রহিত করা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। পুলিশের যে অফিসার তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে এবং আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এখান থেকেও আমরা তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এই নিরাপত্তা জোরদারকরণের ক্ষেত্রে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছি। ব্যক্তিগতভাবে আমার মতামত, যেহেতু ধর্ষণ আগে দেখছি যে একটা দুটা হয়েছে, ইদানিং এত বেশি ধর্ষণ হচ্ছে যে এটা আমি জোর ধরে দাবি জানাচ্ছি যে হচ্ছে রায়ের আগ পর্যন্ত আসামিরা যেন হাজতে থাকে। ভিকটিম পরিবারটির আইনি সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন আইনজীবীরা। প্রান্তিক জনপদের এসব মানুষের উপর যখন পাশবিক নির্যাতন হয় তখন অসহায়ের সহায় হয়ে ওঠে আদালত। আর তাই দিনাজপুরের এই ভিকটিম পরিবারটিও মনে করছে আসামি সাইফুলের জামিন নামঞ্জুর করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, দিনাজপুর। দেশে ৮ বছরে ধর্ষণের শিকার ৪,৮০১ জন, এমন তথ্য আইন ও সালিশ কেন্দ্রের। ধর্ষণ নিপীড়নের ভয়াবহ ব্যাধি ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এ নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার কর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ। আইনের কঠোর প্রয়োগ চেয়েছেন সবাই। সামাজিকভাবেও সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন আইনজীবীরা। যে বয়সটা আনন্দ উচ্ছ্বাসের, সেই সময়টাতে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বারান্দায় ওলট পালট জীবন, চোখে মুখে ভয় আর আতঙ্ক। ঠাকুরগাঁয়ের ভুক্তভোগী পরিবারটির সামনে এখন অথৈ সাগর। ও মনে করছে যে মনে হয় পড়াবে, অঙ্ক করাবে কিছু, এই মনে করে ও গেছে, যায় তখন আর কি অস্বাভাবিক নির্যাতন করছে। আর কি চাবো এখন, আমার মেয়েটার চিকিৎসা এখনো পর্যন্ত হয়নি, চিকিৎসা করতে হবে না। সারা দেশে এমন শিশুর সংখ্যা কম নয়। উদ্বেগজনক হারে বাড়ছে নিপীড়ন ও ধর্ষণের ঘটনা। বাঁচানো যায়নি মাগুরার আসিয়াকে। মানবাধিকার কর্মীরা বলছেন চারপাশে বিকৃত মস্তিষ্কের মানুষের ছড়াছড়ি, তাই আজকাল কারো কাছেই আর নিরাপদ নয় শিশুরা। শুধু কন্যা শিশু না, ছেলে শিশু বলাৎকারের শিকার হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটছে। ৯২ বছরের বয়স্ক লোক আপনার ১০ বছরের মেয়েকে র্যাপ করতেছে। এই বিকৃতি থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা বিপ্লব হওয়া দরকার এটার জন্য, সামাজিক বিপ্লব। নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ কমিটির তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ২ মাসেই ৯৭ শিশু ও নারীর ধর্ষণের শিকার হয়েছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ বছরে দেশে সহিংসতার শিকার ৯,৬৭৭ জন শিশু। এর মধ্যে অর্ধেক ধর্ষণের শিকার। তাদের মধ্যে ৫৩৯ জনের বয়স ৬ বছরেরও কম। চার্জশিট আসতে যদি ২৩ মাস লাগে, তাহলে আপনি ৩০ দিনে কেমনে মামলাটা শেষ করবেন? এই বিলম্বের কারণে হচ্ছেটা কি হচ্ছে? আলামত নষ্ট হয়ে যাচ্ছে।
তারপরে আপনার সাক্ষী সাবুত নষ্ট হয়ে গেছে, যে সাক্ষীগুলো সেখানে স্পটে ছিল, ভাসমান মানুষ কে কোথায় চলে গেছে। অবুধ শিশুদের সাথে এমন বর্বরতায় উদ্বিগ্ন সব শ্রেণী পেশার মানুষ। সবার প্রশ্ন, কোন পথে হাঁটছে সমাজ? আগামীর দিনেই বা কি হবে? নরপিশাচরা কেন যেন শিশুদেরকে টার্গেট করছে, দর্শন করছে, এরকম অভিযোগগুলো আমরা শুনতে পাই। হেলিকপ্টারের মধ্যে তার লাশ টাঙ্গাইয়া যদি তাকে ওপেন ফায়ার করা হয়, তাহলে আমার মনে হয় এদেশে উচিত শিক্ষা হবে। আমাদের সামাজিকভাবে সেটা প্রতিরোধ করতে হবে এবং আমাদের যে মূল্যবোধটা, এই মূল্যবোধটা জায়গায় তুলতে হবে। আমরা সবাই গা ছাড়া একটা ভাব থাকে। লোকলজ্জার ভয়ে অনেক ভুক্তভোগী পরিবার আইনের দ্বারস্থ হন না, কেউ বা যান দেরিতে। নানা প্রতিবন্ধকতায় তদন্ত বিচারে দেখা দেয় দীর্ঘ সূত্রতা। প্রকাশ্যে মামলা করতে চায় না, গোপনেই যাতে মামলাটা পরিচালনা হয় এবং গোপনে যাতে মামলা করতে পারে, সে বিষয়ে একটা সরকার পদক্ষেপ নিতে পারে। আইনের পাশাপাশি সামাজিকভাবে এসব সামাজিক ব্যাধি মোকাবেলার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো 5টি সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে এখনই মতামত জানাবে না বিএনপি, জামাতে ইসলামী, বিএনপির মিত্র 12 দলীয় জোট, বাম জোট সহ বেশ কিছু রাজনৈতিক দল। এমসিকিউ আকারে মতামত জানাতে আগ্রহী নয় অনেকে। আবার 5টি সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে বিস্তারিত মতামত জানাতে দলের মধ্যে আলোচনার জন্য সময় চেয়েছে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে 6 মার্চ 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সুপারিশগুলো ছক আকারে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ আকারে পাঠানো হয়েছে, যাতে টিকচিহ্ন দিয়ে 120টি প্রশ্নের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। সুপারিশের বিষয়ে একমত, একমত নই ও আংশিকভাবে একমত, এই 3টি বিকল্প রাখা হয়েছে এবং সময় ও বাস্তবায়নের ক্ষেত্রে 6টি বিকল্প। এর বাইরে মন্তব্যের জন্য আলাদা ঘর রাখা হয়েছে। এমসিকিউ পদ্ধতি অর্থাৎ টিকচিহ্ন দিয়ে মতামত জানাতে অনীহা প্রকাশ করেছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। দলটি পুরো সংস্কার নিয়ে মতামত বিস্তারিত জানাবে কমিশনকে। এগুলো কোনগুলোর সাথে আমরা একমত, দ্বিমত অথবা আমাদের অন্যরকম মন্তব্য আছে, সেটা আমরা দিতে পারি, সেটা আমরা দেব বিস্তারিত, বাট এই এমসিকিউ টিকমার্কে যাব না। 13 মার্চ মতামত জমা দেওয়ার সময়সীমা থাকলেও জমা দিচ্ছে না জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট সহ বেশ কিছু দল। এদের কেউ কেউ ঐক্যমত্য কমিশনের কাছে আরও সময় চেয়েছে। দুইটা কমিটি করেছি এবং সেই কমিটির উপর ওয়ার্ক করতেছে, তো তাদের ওয়ার্ক প্রায় শেষ পর্যায়ে আছে। আজকে আমরা আমাদের যে হাইয়েস্ট বডি আছে নির্বাহীতে এটা আমরা আলোচনা করব, তো সেখান থেকে এটা চূড়ান্ত হলেই আমরা জমা দেব। টিক মার্কের ইস্যুটা খুবই কমফোর্টেবল না। কাজটা হিউজ, ধরেন একটা কমিশনই রিপোর্ট দিয়েছে প্রায় 1,500 পৃষ্ঠার মতো, সেটা সিনপসিস তাও 250 পৃষ্ঠা, এবং সিনপসিস মানগুলো নির্যাসটা ভালো করে পড়তে হয়। কালকে মাত্র কোন রিপোর্ট ফাইনালি দিয়েছে, মানে বলেছে যে আমাদের কিছু কিছু জায়গায় কারেকশন করার দরকার ছিল, আমরা এখন দিলাম। ফলে এটা চাইলেও মানে পারিনি এত তাড়াতাড়ি আমরা। একমত নয়, আংশিক একমত, তারপর হচ্ছে এগুলো যদি একমত না হয়ে থাকে তাহলে কখন এগুলো বাস্তবায়ন করব, এই প্রসেসটা মানে এক্সিলেন্ট। তাহলে ট্রান্সপারেন্সি হচ্ছে এনশিওর হয়েছে, মানুষ জানবে যে কাদেরকে ভোট দিচ্ছে, কারা হচ্ছে কোন বিষয়ে একমত ছিল, কারা একমত ছিল না। যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে তত তাড়াতাড়ি জাতীয় সনদ তৈরি হবে, যার উপর ভিত্তি করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে, জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্যরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিক আর নেই। তার বয়স হচ্ছিল প্রায় 71 বছর। গত 6 মার্চ ইফতার কিনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন। লাইফ সাপোর্টে ছিলেন কয়েকদিন ধরে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা। বৃহস্পতিবার রাত 10:45 খুলে ফেলা হয় তার অক্সিজেন সংযোগ। চিরবিদায় নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। আমরা 7 ভাই 4 বোন, উনি হচ্ছেন সবার বড় এবং আমি সেকেন্ড। ওনার একটাই মেয়ে, ওনার মেয়ে আমেরিকায় আপনার ওই জন হপকিন্সে পিএইচডি করছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে এই শিক্ষকের। গত 6 মার্চ পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। ইফতারি কিনতে গিয়ে উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন, তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত 7 দিন, গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীরা। বলেন তার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছে অনেক প্রথিতযশা সাংবাদিকের। তিনি নিজের সম্পূর্ণ জীবনটাই এই দেশের শিক্ষার উন্নয়নে তিনি ব্যয় করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টিকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছিলেন। ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। কল্পনীয়, এটা এই ধরনের মানুষ আর হবে এটা বিশ্বাস করা কঠিন। তিনি সত্যিকার অর্থে মানবিক গুণাবলী সম্পন্ন, আদর্শবান মানুষ গড়ে তোলার কাজে তার জীবনটা ব্যয় করে গেছেন। আমরা একজন অভিভাবক শূন্য হয়ে গেলাম। এই অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হবার নয়। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে মশ আরেফিন সিদ্দিকের প্রথম জানাজা। এরপর বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুরে দাফন করা হবে অধ্যাপক আরেফিন সিদ্দিককে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আজ ব্যস্ত সূচি পার করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঢাকায় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি যাবেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। সেখানে তিনি ইফতার করবেন 1 লাখ রোহিঙ্গার সঙ্গে। 4 দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ সকাল 9টায় হোটেলে গুতেরেসের সঙ্গে দেখা করবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। পরে জাতিসংঘ মহাসচিব সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দেখা করবেন। বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার যাবেন। একই ফ্লাইটে থাকবেন প্রধান উপদেষ্টাও। দিনব্যাপী তাদের পৃথক কর্মসূচি শেষে সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। আজই ঢাকায় ফিরবেন তারা। শনিবারও থাকছে তার বেশ কিছু কর্মসূচি। সেগুলো শেষে জাতিসংঘ মহাসচিবের একটি প্রেস ব্রিফিং হবার কথা রয়েছে। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। ধর্ম মন্ত্রণালয়কে এর দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া স্বল্পোন্নত দেশের কাতারে উন্নীত হতে 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন। প্রিয় দর্শক, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। যারা জানেন তাদের কেউ কেউ এরই মধ্যে ধরাশায়ী হয়েছেন টাকা খুইয়ে, লাভবানও হয়েছেন বা হচ্ছেন কেউ কেউ। দেশে বৈধতা না থাকলেও বাড়ছে ক্রিপ্টোকারেন্সির প্রভাব। আতঙ্কের সুরে বাংলাদেশ ব্যাংক ও সিআইডি বলছে অর্থ পাচারে জনপ্রিয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার। অনুসন্ধানে দেখা যাচ্ছে নকল ও অবৈধ ওয়েবসাইটে বিনিয়োগ করে প্রতারিত হচ্ছে অসংখ্য মানুষ। অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা। তৌহিদ হোসেনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শাহরিয়ার কবির সৈকত। ক্রিপ্টোকারেন্সি টাকা, ডলার, রুপির মতো ব্যবহার করা যায়, কিন্তু দেখা যায় না বা ছোঁয়া যায় না। বিশ্বে এখন কোটি কোটি ডলার লেনদেন হচ্ছে এই ভার্চুয়াল মুদ্রায়। ক্রিপ্টোকারেন্সিতে কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই, তাই প্রতারণার অভিযোগও অহরহ। আমাদের কাছে তথ্য আসে, ক্রিপ্টোকারেন্সি প্রতারণার কেন্দ্র হয়ে উঠছে মেহেরপুর। বড় শিকার কিশোর ও তরুণেরা।
ডিজিটাল প্রতারণার উৎস খুঁজতে খুঁজতে যমুনা টেলিভিশনের টিম হাজির মেহেরপুর জেলায়। বলা হয় এখানকার বিভিন্ন সুপার এজেন্ট সাব এজেন্ট কিংবা ম্যানেজারদের মাধ্যমে ব্যক্তি বিশেষে এখানে হাত বদল হয় কোটি টাকা, এমনকি এই জেলা থেকে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে এই ধরনের ডিজিটাল প্রতারণার মাধ্যমে, এমন অভিযোগও মিলেছে। ছেলে বুড়ো সহ এইখানকার জনগোষ্ঠীর একটি মুষ্টিমেয় অংশ এই বিভিন্ন ডিজিটাল অ্যাপের সাথে জড়িত বলে অনেকে এই বিষয়ে কথা বলতে রাজি হননি। তারপরও যমুনা টেলিভিশন কয়েকজনের সাথে কথা বলার সুযোগ তৈরি করেছে। আমরা জানবো তাদের অভিজ্ঞতা। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে কথা হয় কয়েকজন ভুক্তভোগীর সাথে। মূলত অনলাইন গেম ও বেটিং অ্যাপের সুবাদে ক্রিপ্টোকারেন্সি ও ডলারে বিনিয়োগ করেছেন তারা। বড় অংশ লগ্নি হয়েছে নগদ টাকায় স্থানীয় এজেন্টের মাধ্যমে। কেউ কেউ ব্যবহার করেছেন মোবাইল ব্যাংকিং কিংবা ক্রেডিট কার্ড। এজেন্টরা মনে করেন প্রতি গেমে পাইতো 5,000 10,000 টাকা করে, আর যারা মানে লোকাল রেফার তারা 200 300 500 প্রতি গেমে। 20,000 টাকা যদি ডিপোজিট করি প্রতিদিন যদি 600 টাকা পার কিছু লাগে, তার কিছু লাগে না। এই কারণে মানুষ ধরেন 5 মাস মতন ভালোই চলেছে। 5 মাসে মানুষ কিছু টাকা তুলে ফেলেছে, কারো টাকা তুলতে পারেনি, কেউ বলেছে 3 বছর আশ্বাস দিচ্ছে একটা ভালো একটা বেনিফিট পাবো। লোভ ভিতরে কাজ করবে, তখন এই ইতেতে কিছু নাই, আপনি জিততে পারবেন না। যত চেষ্টা করেন না কেন আপনার দিন শেষে রাতে আপনার হারিয়ে আসবে। যত টাকায় ঢোকায় না কেন দিন শেষে আমার হারিয়ে আসবে। আপনার দেখাচ্ছে আপনি 2 লাখ টাকা জিতলেন, কিন্তু আপনার পরবর্তীতে 5 লাখ চলে যাবে। আমরাও বিনিয়োগ করে দেখতে চাই, বুঝতে চাই প্রতারণার কৌশল। পরিচয় হলো এজেন্ট শাওনের সঙ্গে। তিনি জানালেন রাশিয়ার বিতর্কিত অ্যাপ ফোর্সেজে বিনিয়োগ করলেই মিলবে অনেক মুনাফা। টাকা দেওয়ার পাশাপাশি ক্লাসও করতে হবে অনলাইনে। এভাবে 2 দফা টাকা দিয়ে যেন বাতাসে মিলিয়ে গেলেন শাওন। বদলে ফেলেন মোবাইল নম্বর। $51 না, আমি পাইছিলাম $76 এনএফটি সেল করে বিএনবি। তবুও অনলাইনে সরব ছিলেন শাওন। বিশেষ সূত্র ধরে জানা যায় বগুড়ায় আছেন তিনি। অনেক জটিলতা পেরিয়ে দেখা মিলল তার। আপনাকে আমি টাকা পাঠিয়েছিলাম ক্রিপ্টোকারেন্সি ডলার কেনার জন্য, আপনি চিনতে পারছেন? আপনি জুম মিটিং এ বেশ কয়েকবার কথা বলেছিলেন। মানে কোন গ্রুপের নামটা কি? ফরচেজ। শাওন আরও জানালেন তিনি নিজেও প্রতারণার শিকার, তাই টাকা দিয়ে যোগাযোগ রাখেননি আমাদের মতো আরো অনেকের সাথে। আপনার মনে হয় ব্লক করে দিয়েছিলাম, তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগছিল। তারপর থেকে আমি টোটালি ওই কাজটাই বন্ধ করে দিই। এর আগে আমাদের কাছ থেকে যদি শেষ হয়ে থাকে, এর আগে কতজনের কাছ থেকে? এর আগে কতজনের কাছ থেকে না, এর মানে ওইভাবে তো নেই না। এর আগে 2টা মেয়ে কাজ করছিল, বাট তারা ইনভাইট করে তাদের যে $12 তারা খুলছিল $12 দিয়ে। আমি নিজেও এখানে প্রতারিত হয়েছি, বাট তাদের সঙ্গে যে ঝগড়া হয়েছে আপনার যদি বিশ্বাস নয়, এই যে হাসান নামে একটা ছেলে ছিল যিনি ওই গ্রুপের মেয়ে নিয়ে তার সঙ্গে পর্যন্ত ঝগড়া করে ওই গ্রুপ থেকে বের হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্থ পাচারের প্রবণতা বাড়ছে, তাই সহসা বৈধ করা যাচ্ছে না এই ডিজিটাল মুদ্রা। আরও ভয়াবহ তথ্য দিল সিআইডি। বাংলাদেশ ব্যাংক দেখেছে যে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পাচারের অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয়। অতএব যেহেতু এই পাচার কাজ আমাদের কাছে একটা ঘৃণিত, অতএব এই পাচার কার্যকে যদি আমরা প্রতিহত করতে চাই তবে আপাতত এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের বৈধতা দানের কোনো সুযোগ আমাদের দেশে নেই। বাইন্যান্সে প্রায় $80,000 পার ডে উইদাউট এনি কাইন্ড অফ প্রুফ অফ ডকুমেন্টেশন আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন, যার জন্য আপনাকে কোনো পেও দেওয়া লাগছে না, কোনো ফিও পরিশোধ করা লাগছে না। পরিসংখ্যান বলছে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে এখন বাংলাদেশের অবস্থান বিশ্বে 35তম। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্রিপ্টোকারেন্সি প্রতারণা নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9টায় যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি অনুষ্ঠানে। লিবিয়ায় ক্ষুদে শিশুদের নিয়ে আয়োজিত হচ্ছে কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা। দ্য ইয়ং প্রিচার অ্যান্ড মুয়াজ্জিন শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় 7 থেকে 20 বছর বয়সীরা। শিশু কিশোরদের কণ্ঠে আজানের মধুর ধ্বনিতে মুখরিত হয় প্রতিযোগিতা স্থল। প্রতি বছর রমজানে লিবিয়ার বিভিন্ন শহরে এই প্রতিযোগিতার উদ্যোগ নেয় লিবিয়ান ইউথ হোস্টেলস অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থা। আজানের সুমধুর ধ্বনি, শিশু কিশোরদের কণ্ঠে তা যেন আরও প্রাণবন্ত। লিবিয়ার মিসরাতা শহরে 7 থেকে 20 বছর বয়সীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আজানের এই প্রতিযোগিতা। কণ্ঠের মাধুর্যতায় যেন একজন ছাড়িয়ে যাচ্ছেন আরেকজনকে। শুধু আজান নয়, সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন প্রতিযোগীরা।
মিসরাতা শহরে আয়োজিত হয়েছে ক্ষুদে শিশুদের নিয়ে দ্য ইয়াং প্রিচার অ্যান্ড মুয়াজ্জিন প্রতিযোগিতা। কুরআন তিলাওয়াতের শ্রেষ্ঠ ক্ষুদে বক্তা ও শ্রুতিমধুরতম আজান দেওয়ার এই আসরে অংশ নেয় 22 শিশু। 7 বছর থেকে শুরু করে 9-10 বছরের ছোট্ট শিশুরা কোরআন তেলাওয়াত করছে। এই দৃশ্য মনকেও প্রশান্ত করে। আল্লাহ তাদের বাকপটুতা ও কণ্ঠে অপরিসীম বরকত দান করেছেন। এ কারণেই নিষ্পাপে শিশুগুলোর কণ্ঠে প্রতিটি কোরআনের আয়াত, প্রতিটি বাণী এত মনোরম শোনায়। প্রতি বছর লিবিয়ার বিভিন্ন শহরে শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এই আয়োজন করে লিবিয়ান ইউথ হোস্টেলস অ্যাসোসিয়েশন নামের একটি বেসরকারি সংস্থা, যাতে অংশ নেয় বিভিন্ন দেশের শিশু কিশোর। সত্যি বলতে শিশুগুলোর কণ্ঠে আল্লাহর প্রশংসা শুনলে শিহরিত বোধ হয়। এ এক দারুণ অনুভূতি। এ আয়োজন এক কথায় অসাধারণ, চমৎকার এবং অবিশ্বাস্য। রমজানের শেষ দিন ঘোষণা করা হবে প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মাঝ থেকে নির্বাচিত 3 বিজয়ীর নাম। পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ অর্থ ও সম্মাননা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঢাকায় জাতিসংঘ মহাসচিবের আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যাচ্ছে তার কাছে। মিশু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের 2 প্রতিনিধির বৈঠকটি কখন নাগাদ শুরু হবে? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ছোঁয়া বৈঠকটি ঠিক সকাল 9টায় শুরু হওয়ার কথা। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরাসের যে আবাসস্থল হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেখানে প্রবেশ করেছেন এবং তার পরপরই সেখানে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ যে দূত তিনি ডক্টর খলিলুর রহমান তিনিও প্রবেশ করেছেন। ফলে 9টার সময় সেই বৈঠকটি শুরু হওয়ার কথা। আপনি জানেন যে 4 দিনের সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করছেন। গতকাল বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন সন্ধ্যায়। এরপরে আজকে পররাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ দূতের সঙ্গে বৈঠকের পরপরই তিনি 10টা নাগাদ তিনি প্রধান উপদেষ্টার ওখানে চলে যাবেন এবং সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তারা দুজন একসঙ্গে রোহিঙ্গা কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে তাদের ভিন্ন ভিন্ন কর্মসূচি রয়েছে। প্রধান উপদেষ্টার বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি রয়েছে। আবার সবশেষ সন্ধ্যা নাগাদ ইফতারির সময়ে জাতিসংঘ মহাসচিব এবং প্রফেসর ইউনুস বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারা একসঙ্গে লক্ষ রোহিঙ্গার সঙ্গে একসঙ্গে ইফতার করবেন এবং প্রতি বছরের রমজানের সময়কে জাতিসংঘ মহাসচিব কোনো না কোনো একটি পিছিয়ে পড়া বা বিপন্ন মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে ইফতার করেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের সঙ্গে ইফতার করবেন। তারপরে তিনি ফিরে আগামীকাল সকালে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এবং পরবর্তীতে সরকারের যে ঐক্যমত কমিশন তাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী পরশু তিনি চলে যাওয়ার কথা রয়েছে। ছোঁয়া। ধন্যবাদ মিশু আপনাকে। দর্শক, জাতিসংঘ মহাসচিবের ব্যস্ত সূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিশু। তবে কি আরব বিশ্বের চাপে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বুধবার ট্রাম্প জানালেন, উপত্যকা থেকে ফিলিস্তিনিদের কেউ বাস্তুচ্যুত করছে না। বাসিন্দাদের বিতাড়িত করে যুদ্ধ পরবর্তী উপত্যকায় অবকাশ কেন্দ্র বানানোর ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছিলেন ট্রাম্প, যার তুমুল বিরোধিতা করে আরব বিশ্ব। সাধারণ ফিলিস্তিনিরা বলছেন, বাস্তবতা বুঝতে পেরে নিজ অবস্থান পাল্টেছেন ট্রাম্প। মার্কিন পণ্যের শুল্কারোপের জবাবে এবার ইউরোপের অ্যালকোহলজাত পণ্যের ওপর 200% শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল মিডিয়া এক পোস্টে এই হুমকি দেন তিনি। যুক্তরাষ্ট্রের তৈরি হুইস্কির ওপর ইউরোপীয় ইউনিয়নের 50% শুল্ক প্রত্যাহার না করা হলে কার্যকর হবে এ ঘোষণা জানান ডোনাল্ড ট্রাম্প, যার আওতায় ফ্রান্স সহ ইউভুক্ত অন্যান্য দেশগুলোতে উৎপাদিত অ্যালকোহল, মদ ও শ্যাম্পেইন জাতীয় পণ্য পড়বে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্র আরোপিত অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হয় আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।